আর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ঠিক কোন উদ্দেশ্যে কি করতে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ একা একা, আর সেখানে কোন কার সাথে আলাপের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা সেই সংগঠনটি আসলে তার দিকে এই মোটরসাইকেলগুলো লেলিয়ে দিল কিনা সেটা জানাও আমার মনে হয় অত্যন্ত জরুরি। আর পরিচিতদের মধ্যে এই গাড়ি আছে, আর এগুলো এমন কি ব্যাপার, কোনোদিন প্রাডো কোনোদিন ভলভো তিনি চড়েন। কালকে রোববার গাজীপুরে যে সাদা মাইক্রোবাসটি নিয়ে গেলেন হাসনাত আব্দুল্লাহ, তিনি এই সাদা মাইক্রোবাস নিয়ে গেলেন কেন? হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমদের অনেক অনেক শত্রু দাঁড়িয়ে গেছে গত ৮-৯ মাসে। এই ৯ মাসে তাদের দাঁড়ানো শত্রুগুলো যাদের তাদের কোনোই ছড়ে ফেলার মতো আক্রমণ না করতে পারে, তাদের জীবনকে হুমকির সম্মুখীন করতে না পারে, তারা যাতে নিরাপদে তাদের ব্যক্তিগত বৈঠকের জন্য কিংবা জনসমাবেশ করতে বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সেনাপ্রধান। গাজীপুরে হামলার শিকার হয়েছেন এনসিপির তরুণ নেতা, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক, প্রবল প্রতাপশালী পরাক্রমশালী নেতা হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর মতো নেতার গাড়িতে গাজীপুরে গাড়ি যানজটে আটকা থাকা অবস্থায় চান্দনার মোড়ে এসে একদল তরুণ ৪-৫টি মোটরসাইকেলে করে এসে তার গাড়িতে ঢিল ছোড়ে, লাঠি দিয়ে আঘাত করে। কথা যা বোঝা যাচ্ছে তাতে এটা নিশ্চিত যে এই গাড়িতেই যে হাসনাত আব্দুল্লাহ ছিলেন তা তরুণরা জানতেন এবং তাকে অনুসরণ করে বেশ কিছুটা সময় এসে উদ্দেশ্যমূলকভাবে তার গাড়িতে ঢিল ছুঁড়েছেন, লাঠি দিয়েও আঘাত করেছেন, কাঁচ ভেঙে গেছে। আর আমরা দেখছি যে হাসনাত আব্দুল্লাহর কনুইয়ের বেশ কিছু জায়গায় ছড়ে গেছে। তো এই যে এত বড় একটা হামলা, এত বড় একজন তরুণ নেতা, বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম প্রধান নেতা হাসনাত আব্দুল্লাহর উপর এমন একটি হামলা যে ঘটতে পারলো, এই দায় তো আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সেনাবাহিনী কিংবা সেনাপ্রধান এড়িয়ে যেতে পারেন না। কিছুদিন আগেই আমি ২-৩ দিন আগে আমি নবনীতা চৌধুরীর বয়ানে সুস্পষ্টভাবে বলেছি যে সার্জিস আলমের নিরাপত্তার দায়িত্ব নেওয়া উচিত সেনাপ্রধানের, কারণ সার্জিস আলম বগুড়ায় গিয়ে তাদের আয়োজিত সমাবেশেও আসলে মারামারি, ছোড়া চালাচালি, এই আহত হওয়ার ঘটনা, সংঘর্ষ এসবের মধ্যে আরাম করে মঞ্চে দাঁড়িয়ে ৪টা মিনিট বক্তৃতা দিতে পারেননি। এবং তারপর আমি বলছিলাম যে এ ধরনের সংঘর্ষের মধ্যে তো যে কোনো সময় এই তরুণ নেতাও পড়ে যেতে পারেন, কাজেই সেনাপ্রধানের এই দায়িত্ব নেওয়া উচিত। গতকাল যদি হাসনাত আব্দুল্লাহর কোনোই ছড়ে যাওয়ার চেয়ে বড় কোনো ক্ষতি হয়ে যেত তাহলে আসলে বাংলাদেশটার কি অবস্থা হতো, তাহলে এর দায়িত্ব কে নিত? যদিও পুলিশ অত্যন্ত তড়িৎ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, ঘটনা ঘটে যাওয়ার পর এখন পর্যন্ত পত্রিকায় খবর ৭০ জনের বেশিকে তারা গ্রেফতার করে ফেলেছে, সবই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতাকর্মী বলে পত্রিকায় খবর আসছে। কিন্তু গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ বা হাসনাত আব্দুল্লাহদের ওপর হামলার ঘটনা তো এটাই প্রথম নয়। ফেব্রুয়ারি মাসে গাজীপুরে সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেপেলে বিক্ষুব্ধ হয়ে গভীর রাতে গিয়ে উপস্থিত হলে স্থানীয় জনগণ তাদেরকে পেটায় এবং সেই রাগে ক্ষুব্ধ হয়ে হাসনাত, সার্জিসরা তখনই সেই রাতেই ঢাকা শহরে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ির দিকে যাত্রা শুরু করে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে। পরের দিন গিয়ে তারা গাজীপুর অবরোধ করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সাথে সাথে অপারেশন ডেভিল হান্ট শুরু করেন। আমি বলছি সেই ফেব্রুয়ারি মাসের ঘটনা। এবং সার্জিস আলমরা তখন ঘোষণা দিয়ে গাজীপুরে যান এই বলে যে এই নাকি গাজীপুরে আওয়ামী লীগের শেষ দিন, মানে তারা যাচ্ছেন গাজীপুরে, যে প্রতিরোধ তারা গড়ে তুলবেন এরপরে আওয়ামী লীগ আর গাজীপুরে থাকতে পারবে না। ফেব্রুয়ারির পর থেকে অপারেশন ডেভিল হান্টে পত্রপত্রিকার হিসাবই বলে প্রায় ১৫,০০০-এর মতো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সারা দেশে। গাজীপুরে বিশেষ অপারেশন চালানো হয়েছে। এরপরেও গাজীপুর যে নিরাপদ হয়ে উঠতে পারল না হাসনাত সার্জিসদের জন্যে, এর জবাব আসলে কে দেবেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জবাব দিতে হবে তাদেরকে, এই জবাব দিতে হবে
যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকারী নেতৃত্ব দানকারী সেনাবাহিনীকেও। দেখুন, সেনা প্রধানের জন্য সার্জিসের নিরাপত্তা নিশ্চিত করা কেন গুরুত্বপূর্ণ সেই নিয়ে নবনীতা চৌধুরীর বয়ানে আগে কথা বলেছি। হাসনাতের নিরাপত্তা নিশ্চিত করা সেনা প্রধানের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই হাসনাত সেনা প্রধানকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন এবং রাজপথে ওয়াকার না হাসনাত, ওয়াকার না হাসনাত স্লোগান উঠেছে এবং এর মধ্যে একটা বিরাট অংশের জনগণ নাকি মনে করতেন যে আসলে ওয়াকারের চেয়ে হাসনাত সেনা প্রধান হলেই নাকি দেশের মঙ্গল হতো। তো এই যদি অবস্থা হয় তাহলে এই পরিস্থিতিতে ওয়াকার না হাসনাত স্লোগান তোলা যে নেতা, যে জনপ্রিয় নেতা, সেই হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না দিতে পারে, জুলাই আন্দোলনের এই মহানায়ক নেতার নিরাপত্তার দায়িত্ব যদি এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা এই সরকারের নিয়োগকর্তা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে স্বীকার করেন, তারা না দিতে পারে, তাহলে আসলে কি উপায় হবে? আমরা তো এটা এতক্ষণে পরিষ্কার বুঝতে পারছি যে আওয়ামী লীগ শুধু গ্রেফতার করে হাসনাত আব্দুল্লাহদের শত্রু কমানো যাচ্ছে না, কারণ গাজীপুরে ফেব্রুয়ারি থেকে বিশেষ অভিযান চলেছে, সারা দেশে হাজারে হাজারে গ্রেফতার হয়েছে, বলা হচ্ছে কাল থেকে নাকি 70 গ্রেফতার হয়ে গেছে। তো এই উপলক্ষে ধরেই নেওয়া যায় হাসনাত আব্দুল্লাহর ওপর এই হামলার জেরে হয়তো 100-2 থেকে 105 আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী পরিচয়ে ব্যক্তিরা গ্রেফতার হবেন আগামী কয়েকদিনে। কিন্তু তাতেই কি হাসনাত আব্দুল্লাহদের জীবন শত্রুমুক্ত হচ্ছে? দেখুন, হামলার পরিস্থিতিগুলো ভীষণ রহস্যময়। হাসনাত আব্দুল্লাহ কার গাড়িতে ছিলেন? আগস্ট মাস থেকে নানা জনে এসব প্রশ্ন তুলে যাচ্ছেন। এমনকি আপনাদের মনে থাকবে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হলো যে এই যে দামি দামি প্রাডো, ভলভো তিনি চড়ছেন, এসব গাড়ি কার? তো তিনি বললেন যে তার পরিচিতদের মধ্যে এই গাড়ি আছে, আর এগুলো এমন কি ব্যাপার, কোনোদিন প্রাডো কোনোদিন ভলভো তিনি চড়েন। কালকে রোববার গাজীপুরে যে সাদা মাইক্রোবাসটি নিয়ে গেলেন হাসনাত আব্দুল্লাহ, তিনি সাদা মাইক্রোবাস নিয়ে গেলেন কেন? প্রাডো ভলভোর চেয়ে তাদের জন্য কেন বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হচ্ছে না? সাদা যে মাইক্রোবাসটি নিয়ে তিনি গাজীপুর গেলেন সেই গাড়িটি কার? দেখুন, আরও রহস্য আছে। হাসনাত আব্দুল্লাহ নাকি গাজীপুরে গিয়েছিলেন ব্যক্তিগত কাজে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ঠিক কি ব্যক্তিগত কাজে এমন একজন নেতা হঠাৎ করে রোববার বিকালে রওনা হলেন, যে কাজের কথা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কেউ জানেন না, এনসিপির গাজীপুরের নেতাকর্মীদেরও কারো জানা নেই কেন হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গেলেন ব্যক্তিগত কাজে, এবং সেটা কোন ব্যক্তিগত কাজ, এবং কেন তিনি একাকী, মানে যেই নেতা সেই আগস্ট থেকে বলছেন আমাকে কে জানি মেরে ফেলবে, পতিত স্বৈরশাসকরা আমাকে মেরে ফেলবে, ফ্যাসিবাদ আমাকে মেরে ফেলবে, ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের ছায়া সবসময় ঘুরছে তার পেছনে, এমন একজন নেতা শুধুমাত্র চালক দুলাল মিয়াকে নিয়ে একটা সাদা মাইক্রোবাসে চড়ে গাজীপুরের মতো তাদের জন্য এক বিপদ সংকুল এলাকায় কেন চলে যাবেন? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কার সাথে মিটিং করছিলেন হাসনাত আব্দুল্লাহ সেখানে? কোন ব্যক্তিগত কাজে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে কোথায় গেলেন? কারো বাড়িতে গেলেন? আত্মীয় স্বজন? তাহলে ওখানে কি করে খবর ছড়িয়ে পড়লো যে হাসনাত আব্দুল্লাহ গেছেন, যে খবর এনসিপির গাজীপুর নেতাকর্মীরা জানতে পারলো না, কিন্তু ওই 4-5 মোটরসাইকেল চড়া ব্যক্তিরা কি করে জানলো যে তারা ঢিল আর লাঠি নিয়ে ঠিক ঠিক তাকে অনুসরণ করে যানজট পর্যন্ত অপেক্ষা করলো, আর তাদের জীবনকে তুচ্ছ করে, মানে হাসনাত আব্দুল্লাহর মতো ব্যক্তিকে একটা যানজটের মধ্যে এসে তার গাড়িতে ঢিল ছোড়া, লাঠি ছোড়া, মানে আরো ব্যক্তিরা আশপাশে আছে, সব বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রত্যক্ষদর্শীর ভাষ্যেই এটা জানা যাচ্ছে যে 4-5টা মোটরসাইকেল নিয়ে তারা এসে তারা ঢিল ছুড়লো, লাঠি দিয়ে বাড়ি দিল গাড়িতে। আর হাসনাত আব্দুল্লাহ ঠিক কোথায় বসা ছিলেন? ডান পাশ থেকে গাড়িতে আঘাত করা হলো না বাম পাশ থেকে আঘাত করা হলো? কি করে হঠাৎ করে শুধু তার কনুইয়ের কিছু অংশ ছড়ে গেল? কিসের আঘাতে ছড়ে গেল? এই পুরো ব্যাপারগুলো না জানলে আসলে হাসনাতের শত্রুকে বোঝা মুশকিল। কারণ সব সময় মনে রাখতে হবে এই যে হাসনাত এবং সার্জিসরা কি কি গাড়ি চড়েন, তারা যে এত প্রতাপশালী হয়ে উঠেছেন, তাদের যে এত টাকা পয়সা, আর তাদের পরিচিত আর শুভাকাঙ্ক্ষীদের যে এত দামি দামি গাড়ি আর তাদের জন্য এত রকমের শান শওকতের ব্যবস্থা করে দেওয়া, তা নিয়ে
কিন্তু এনসিপির ভেতরে, দলের ভেতরে, জাতীয় নাগরিক পার্টির ভেতরেই কমিটির সভায় রীতিমতো আলোচনা হয়েছে এবং এই নিয়ে তাদের ভেতর দলের মধ্যেও শত্রু আছে। আর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ঠিক কোন উদ্দেশ্যে কি করতে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ একা একা, আর সেখানে কোন কার সাথে আলাপের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা সেই সংগঠনটি আসলে তার দিকে এই মোটরসাইকেলগুলো লেলিয়ে দিল কিনা সেটা জানাও আমার মনে হয় অত্যন্ত জরুরি। এমন নানা প্রশ্ন, নানা রহস্য আছে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের অনেক অনেক শত্রু দাঁড়িয়ে গেছে গত ৮-৯ মাসে। এই ৯ মাসে তাদের দাঁড়ানো শত্রুগুলো যাদের তাদের কোনোই ছড়ে ফেলার মতো আক্রমণ না করতে পারে, তাদের জীবনকে হুমকির সম্মুখীন করতে না পারে, তারা যাতে নিরাপদে তাদের ব্যক্তিগত বৈঠকের জন্যে কিংবা জনসমাবেশ করতে বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সেনাপ্রধানের। যতবার এসব হামলার ঘটনা ঘটবে ততবারই সেনাপ্রধানকে এই কথা নবনীতা চৌধুরীর বয়ানে মনে করিয়ে দেব। তবে আশা করব তার আগে আসলে প্রহরার মাধ্যমে এই নেতাদের চলাফেরা নিশ্চিত হবে। তবে প্রহরার মাধ্যমে এই নেতাদের চলাফেরা নিশ্চিত হলে তারা কখন কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কার গাড়িতে যাচ্ছেন, এই খবরগুলো আরো স্পষ্টভাবে বেরিয়ে আসবে, সে শঙ্কাও এদের ভেতরে আছে কিনা তাও হয়তো বিবেচনা। আসিফ নজরুল তো বাংলাদেশের গণমাধ্যমে বহুদিন ধরে কথা বলেন এবং নিশ্চয়ই উনি একজন শ্রদ্ধেয় মানুষ এবং আসলে সব বিষয়ে যেমন বিতর্ক বা অবতারণা শব্দচয়নে আমার মনে হয় আমাদের থেকে সবার প্রত্যাশা অনেক বেশি থাকে, বিশেষ করে আমরা যারা শিক্ষকতা পেশায় আছি। আমি আসিফ ভাইকে শ্রদ্ধা রেখে বলবো যে কোনো পেশার মানুষের তাকে ইঙ্গিত করা বা বলার সময় আমি নিজেও যাতে সেটা না করি যে কাউকে বললাম নিকৃষ্ট দালালি, একটা নির্বাচনকে সুস্পষ্ট ভুয়া অথবা তেল মারা, ঠিক এই জাতীয় শব্দ চয়নের সঙ্গে আমরা নিজেরা সংস্রব থাকলে ওটি নিয়ে আসলে পরবর্তীতে কিছুটা কথা আমাদের শুনতে হয়। কিন্তু প্রফেসর আসিফ নজরুল কিন্তু এগুলি রেটরিক হিসেবে বলেন নাই, তিনি ভুয়া শব্দের মিনিং জেনে ডিকশনারি মিনিং এই সেটিকে ভুয়া বলেছেন। না, আমি ওনার শব্দ চয়ন উনি করতেই পারেন, সেটি তার অধিকার। আমি বলছি সেই সব ক্ষেত্রে আমাদের সম্পৃক্ততা একটু মানে আছে না যে মানুষের এক এক জায়গা থেকে এক এক রকম প্রত্যাশা আছে। আমরা যারা এই শিক্ষকতা পেশায় আছি কম বেশি আমাদের থেকে আমাদের শিক্ষার্থীরা এগুলো দেখে। তো আমার মনে হয় যে আমরা একটু শব্দ চয়নে আর একটু শোভিত হলে আমার মনে হয় যারা আমরা ক্ষুব্ধ। আপনাকে মশিউর একটা কথা বলি, এই যে আপনি আমাকে বলছেন যে আমি আপনার কথার মধ্যে আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি আমাকে অ্যাটাক করছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি যখন বিভিন্ন বিষয়ে বিবৃতি দেয় তখন আপনার মনে হয় মানুষ তাদের থেকে এটা আশা করে, সেটা আপনি সমালোচনা করেছেন। আসিফ নজরুল নিশ্চয়ই আপনি বলবেন, সেটি বলিনি একবারও ঢাকা বিশ্ববিদ্যালয়। জি ঠিক আছে, আমি মনে হয় আপনি মতামত শেষ করতে প্রফেসর মশিউর রহমান প্লিজ। আমি বোধহয় একবারও বলিনি মানে আমার শব্দের জন্য আপনার চিন্তা করতে হবে না। আচ্ছা, একটু চিন্তা উনি করেছেন আর কি, রাইট। আমি একটু পার্ট এবং একই সঙ্গে আপনার সঙ্গে করছি, সে কারণে এটির অংশ, সেই কারণে করছি যে কারণ এর মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা দেখে, তারা আপনাকে এবং আমাকে একইভাবে জাজ করে। কারণ তারা কাজও দেখে, শুধু কথা দেখে না, তারা কাজও দেখে। ঠিক আছে প্রফেসর মশিউর রহমান শেষ করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যে বিবৃতির কথা বলেছেন সেই প্রসঙ্গটি আমি একবারও এখানে তুলিনি বা বলিনি। এবং আমার কাছে মনে হয় যে তদুপরি আপনারা যে প্রশ্ন খালিদ আপনি আমাকে করেছেন, আমার মনে হয় যে হ্যাঁ, নির্বাচনগুলো নিয়ে আমি তো বলেছি যে একটা এক্সপেরিমেন্টে দিয়ে যাচ্ছে। তবে আমি এই কথাটা অবশ্যই বলবো যে 90 পরবর্তী যে জায়গাটায় আসলে খুব সংক্ষেপে যদি এক কথায় বলি, শূন্যতাটা নির্বাচনে হয়েছিল সেটি নয়। আমি যদি একটু পেছনে যাই, বাংলাদেশে দুটো ঘটনা 90-এর পরবর্তীতে ঘটেছে। একটি হলো যুদ্ধাপরাধীদের বিচার, অন্যটি বঙ্গবন্ধু হত্যার বিচার। এই দুটো হত্যার মধ্য দিয়ে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, কারণ ওই দুটো বিচার একটি অবিচার, অপসংস্কৃতি, ভিন্ন রাজনীতি, জঙ্গিবাদের সম্পৃক্ততার একরূপ অবসান বাংলাদেশ এনেছে। নির্বাচনের শূন্যতার পূর্ব জায়গাটা হচ্ছে রাজনৈতিক শূন্যতা। আমরা সংক্ষুব্ধ হতে পারি, কিন্তু এটি বাস্তবতা। বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ,
এবং সামরিক শাসন থেকে উৎসরিত রাজনৈতিক মতাদর্শ থেকে বেরিয়ে আসার জন্যই 90-এর আন্দোলনটি করেছিল। প্রফেসর মশিউর রহমান, এটি একটু আপনি ব্যাখ্যা করবেন যে মানে এই যুদ্ধ অপরাধীদের বিচার এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের সঙ্গে ঠিক গণতন্ত্রের, নির্বাচনের, তত্ত্বাবধায়ক সরকারের তার কি সম্পর্ক, এটা যদি একটু বলেন। এটি আমি যেভাবে দেখি, আমার ভুল হতে পারে, আমি যেভাবে দেখি যে বাংলাদেশের, আমরা যদি বলি যে